আপনারা শুনছেন প্রচেত গুপ্তর লেখা ভালো মানুষ চয়ন রায়ের কণ্ঠে। ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটল। দীর্ঘ 11 মাস নিরুদ্দেশ থাকবার পর এক রোদ কটকটে সকালে পঞ্চানন ঘোষাল বাড়ি ফিরলেন। জেলা বর্ধমান, থানা কালনা সদর, গ্রাম দিহিরপুর। পঞ্চানন ঘোষালের পরনে পাট ভাঙা ধুতি আর ফতুয়া, পায়ে চকচকে পাম্প শু, মাথায় ছাতা, এক হাতে টিনের সুটকেস আর দড়ি ঝোলানো মাটির হাঁড়ি। হাঁড়ির মুখ কলা পাতা ধরনের কিছু দিয়ে বন্ধ। সুটকেসের গায়ে ফুল পাতার ছবি, সবুজ রঙের ফুল, লাল রঙের পাতা। মনে হয় সুটকেস শিল্পী তাড়াহুড়ো করতে গিয়ে ফুল পাতার রঙে উল্টোপাল্টা করে ফেলেছে। এখনকার দিনে ফুল পাতা আঁকা টিনের সুটকেস চট করে চোখে পড়ে না। এই জিনিস কি পঞ্চাননের নিজের, নাকি কোথাও থেকে জোগাড় করেছেন? দিহিরপুর শান্তশিষ্ট গ্রাম, 7-5 ঝামেলার মধ্যে থাকে না। কোনো ঘটনায় যদি গ্রামে অল্প স্বল্প আলোড়ন হয়, সেই আলোড়ন স্থায়ী হয় না মোটে। একটু নড়াচড়া করে ফের আগের চুপচাপ অবস্থায় ফিরে যায়। অনেকটা পুকুরে ঢিল পড়বার মতো। তরঙ্গ ওঠে, আবার চট করে মিলিয়েও যায়। খানিক পরে জলের দিকে তাকালে আর বোঝবার উপায় থাকে না ঢিল পড়েছিল। পঞ্চানন ঘোষাল নিরুদ্দেশ হওয়ার পরও অল্প কদিনের জন্য দিহিরপুরে তরঙ্গ উঠেছিল, যদিও প্রথমটাই কেউ খেয়াল করেনি। পঞ্চানন যে নেই সেটাই নজরে পড়েনি কারো। আসলে মানুষটার থাকা না থাকা নজরে পড়বার মতো ছিল না। কিছু মানুষ হলো ছায়ার মতো, আছে অথচ নেই। পঞ্চাননের ব্যাপারটাও সেরকম। তার থাকা না থাকা সমান। নিজের মতো কাজ করত, বেশি মেলামেশাই ছিল না। মাস খানেক বাড়িতে তালা ঝোলার পর গ্রামের মানুষের একদিন খেয়াল হলো, ব্যাপার কি, মানুষটা গেল কই? এতদিন বাড়িতে তালা। কৌতূহল হলো ছোঁয়াচে অসুখের মতো। একজনের হলে 10 জনের মধ্যে ছড়ায়। দিহিরপুরেও ছড়ালো। খেতে, মাঠে, বাজারে, চায়ের দোকানে, বটগাছতলায় কদিন জোর আলোচনা চলল। এগো, পঞ্চানন দুঃসম্পর্কের সেই ভাইপো না ভাগ্নের বাড়িতে যায়নি তো? কি যেন নাম ব্যাটার, গজা না ভজা? সম্বলপুরের দিকে বাড়ি শুনেছিলাম, নাকি জব্বলপুর? বনমালীকে গ্রামের সবাই খুড়ো ডাকে। খুড়ো বললেন, ওই একই হলো, যাহা সম্বলপুর তাহা জব্বলপুর, তাহাই আবার দিহিরপুর। চন্দন বলল, খুড়ো, তোমার মাথা পুরো গেছে। সম্বলপুর আর জব্বলপুর এক কি করে হবে? তাছাড়া পঞ্চানন ঘোষাল ভাইপোর কাছে গেলে 2 দিনের বেশি কখনো থেকেছে বলে শুনিনি, তাও 2-3 বছরে একবার। আজ তোমার 1 মাস হয়ে গেল লোকটা বেপাত্তা। এতদিন কেউ ভাইপোর বাড়িতে পড়ে থাকে? বাজু, তুই এত দিনক্ষণ সময় জানলি কি করে? তোকে বলে গেছে, নাকি যাবার আগে অনুমতি চেয়েছে? চন্দনের ঠাট্টায় সবাই হেসে উঠল। বাজু রাগ রাগ গলায় বলল, আমি অনুমতি দেবার কে? যাবার সময় আমার দোকানে বসে 1 কাপ চা আর একটা টিফিন কেক খেলো, দেখি হাতে সুটকেস। বললাম, পঞ্চাদা, কোথাও চললে নাকি? পঞ্চাদা ঘাড় কাত করে বলল, হ্যাঁ চললাম। আমি বললাম, কোথায় চললে? পঞ্চাদা সে কথার জবাব না দিয়ে শুধু হাসল। আমি ভাবলাম, বলতে যখন চাইছে না থাক, নিশ্চয়ই ভাইপোর বাড়ি যাচ্ছে। যাওয়ার মধ্যে তোর ওই একটাই জায়গা। এখন মনে হচ্ছে তা নয়। ভাইপোর বাড়ি তো কখনো এতদিন থাকেনি, তাও নিজের ভাইপো হলে কথা ছিল। নন্দ ঘোষ বলল, এতদিন থাকেনি মানে যে কখনো থাকবে না এমন তো কোনো নিয়ম নেই। সনাতন বলল, নিয়ম নেই ঠিকই, কিন্তু তা বলে একেবারে 1 মাস? নন্দ ঘোষ বলল, হয়তো ওখানে গিয়ে অসুখে পড়েছে, ঠ্যাংও ভাঙতে পারে। বিশু চোখ বড় বড় করে বলল, হ্যাঁ গো অমূল্যদা, তীর্থে যায়নি তো? অমূল্য বলল, গেলে একবার বলে যেত না? সনাতন বলল, বলবার মতো ওই লোকের আছেটাকে? বিয়ে থা করেনি, বাড়িতে থাকতো একা, গ্রামের মানুষের সঙ্গেও মেলামেশা করেনি তেমন। হুঁ হাঁ ছাড়া বিশেষ কথা বলতো না। কাকে বলতে যাবে, আর কেই বার কথা শুনবে? রামহরি ভট্টাচার্য বললেন, তা ঠিক, তবে কি সন্ন্যাসী হয়ে গেল? মনু এক গাল হেসে বলল, কথাটা মন্দ বলেননি ভট্টাচার্য মশাই। একা মানুষের মনে অনেক সময় বৈরাগ্য আসে, এই জন্যই তো বয়সকালে সংসার করতে হয়,
আরে বাপু, সমাজ কি এসব নিয়ম এমনি এমনি তৈরি করেছে বলুন? এমনি এমনি বিয়ে থা করলে ঘরে মন টেকে। সনাতন একটু চুপ করে থেকে বিজ্ঞ গলায় বলল, আচ্ছা মনু, পঞ্চানন তো হারিয়েও যেতে পারে, পারে না? কত মানুষই তো হারিয়ে যায়। খবরের কাগজে হারানো প্রাপ্তি, নিরুদ্দেশের বিজ্ঞাপন বের হয়। বিশু বিরক্ত গলায় বলল, গেলে যাবে, আমাদের এত মাথা ব্যথা কিসের বলো দেখিনি? যে লোক কারো সঙ্গে মেলামেশা করতো না, কুটোটি নাড়িয়ে কখনো দিহিরপুরের উপকার করেনি, তার জন্য এত চিন্তা করতে যাব কোন দুঃখে? তার চেয়ে আরেকবার চা হোক। আর এই বাজু, উনুনে জল বসা। প্রমথ মাথা নামিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কথাটা কিন্তু ভাববার মতো। যদি হারিয়ে যায়, ওর বাড়ি জমি পুকুরের কি হবে? লোকটার সাত কুলে তো কেউ নেই। সনাতন বলল, আর যাই হোক, বাড়ি জমি তুই পাবি না। সবাই উচ্চস্বরে হেসে উঠল। পঞ্চানন ঘোষালের নিরুদ্দেশ হওয়া নিয়ে বেশিরভাগ আলোচনাই এই রকম নিষ্পত্তিহীনভাবে শেষ হয়ে যেত। কয়েকদিন চলবার পর এই আলোচনাও বন্ধ হয়ে গেল। পঞ্চাননের বন্ধ বাড়ির তালাতে জং ধরল, জমি পড়ে রইল ফাঁকা। তার পুকুরে গ্রামের ছেলেরা নিজের মতো দাপাদাপি করতে লাগলো, আর মাছ ধরতে লাগলো গামছা দিয়ে। বাড়ির পিছনের বাগান থেকে আম জাম পেয়ারা চুরি হতে লাগলো দেদার, কেউ দেখার নেই। এইভাবে চলল আরও মাস পাঁচেক। তারপর এক কাণ্ড হলো। ঝড় জলের এক সন্ধেবেলা বাক্স প্যাঁটরা বউ বাচ্চা নিয়ে হাজির হলো পঞ্চাননের দূর সম্পর্কের সেই ভাইপো ভজা। ভজার ভালো নাম ভজহরি। দরজার সামনে মালপত্র নামিয়ে জামার পকেট হাতড়ে ভজহরি বলল, এই রে, চাবিটাই আনতে ভুলে গিয়েছি, এখন উপায়? ভজহরির বউ মালতী ঝাঁঝিয়ে উঠে বলল, যাও, বাড়ি গিয়ে চাবি নিয়ে এসো, আমরা ততক্ষণ উঠোনে দাঁড়িয়ে ভিজি। এইটুকু কাজ মনে রাখতে পারলে না? ভজহরি বলল, আহা, অত রাগারাগি করো কেন? দাঁড়াও, তালাটা ভেঙে ফেলি। এই বাড়িটা তো এখন আমাদের, তালাও আমাদের। কথাটা বলে হাসল ভজহরি। মালতী নিচু গলায় বলল, অমন দাঁত বের করে হেসো না, খবর যদি ভুল হয়। তুমি নিজে দেখেছ? ভজহরি গলা নামিয়ে বলল, 100 বার দেখেছি। মালতী বলল, কাকাকে চিনতে পেরেছিলে? ভজহরি বিরক্ত গলায় বলল, আহ, একই কথা বারবার বলো কেন? 1 মাস ধরে তো বলছি, ট্রেনে কাটা পড়া বডি কি অমন করে চেনা যায়? তাহলে কিভাবে চিনলে? মালতীর গলায় সন্দেহ। ভজহরি কাঁধ ঝাঁকিয়ে বলল, পোশাক দেখে। মালতী ভুরু কুঁচকে বলল, পোশাক তুমি চিনবে কি করে? তুমি তো মানুষটাকে 2 বছর 3 বছর অন্তর দেখতে, ওর সব পোশাক তোমার মনে আছে? ভজহরি এবার রাগ দেখিয়ে বলল, এই সব কথা কি এখনই বলতে হবে মালতী? বাড়িতে আগে ঢুকি, 1000 বার বললেও তোমার সন্দেহ দূর হবে না। খালি মনে হবে লোকটা সত্যি মরেছে তো। আরে বাপু, না মরলে কি আমি বাড়ি দখল নিতে আসতাম, সঙ্গে আবার তোমাদের নিয়ে? তাও তো দেখলে, ঘটনার পর 3 মাস কেমন ঘাপটি মেরে রইলাম, লোকে যাতে কিছু না বলে। যাও, দাঁড়িয়ে না থেকে একটা বড় দেখে থান ইট নিয়ে এসো দেখি, তালাটা ভাঙি আগে। মালতী গজগজ করতে করতে বলল, বাচ্চা কাচ্চা মালপত্র নিয়ে মানুষটার বাড়ি পর্যন্ত নিয়ে এলে, কিন্তু আজ পর্যন্ত বললে না রেলে কাটা পড়া মানুষটাই যে তোমার পঞ্চা কাকা ছিল, সেটা তুমি বুঝলে কি করে? ভজহরি নিজেই একটা ইঁট খুঁজে আনলো, আধলা ইঁট। সাবধানে তালা ভাঙতে হবে, গ্রামের মানুষ যাতে আওয়াজ না পায়। বাড়ি দখলের জন্য ঝড় বৃষ্টির দিনটাই বেছেছে। লোকে বাড়ির বাইরে চট করে বেরোবে না, ঝড় জল মেঘ ডাকার আওয়াজে অন্য আওয়াজ ঢেকে যাবে। তালা ভাঙার আওয়াজ হলো না। জং ধরা সস্তার তালা নড়বড়ে হয়েই ছিল। ইট দিয়ে কবার ঠুক ঠুক করতেই খুলে এলো। ঝামেলা কম হওয়ায় ভজহরি খুশি। ভজহরি বলল, তেমন তেমন অ্যাক্সিডেন্টে মরা মানুষের মুখ দেখে চেনা কঠিন। কাটাছেঁড়ায় মুখের অবস্থা বিচ্ছিরি হয়ে যায়। তখন হাতের আংটি, গলার হার, জামার বোতাম দেখে মানুষ চিনতে হয়। পঞ্চা কাকাকে চিনেছি হাতের মাদুলি দেখে। একটা নয়, কাকার হাতে ছিল 3-3টে মাদুলি, লাল সুতোয় একসঙ্গে জড়ানো থাকত। পঞ্চা কাকা যখন পুকুর পাড়ে বসে তেল মাখত,
কতবার ওই মাদুলি দেখেছি। রেলের ধাক্কায় কাকার চেহারা নষ্ট হয়ে গেলেও মাদুলিগুলো নষ্ট হয়নি। পুলিশ বলল, আপনি ঠিক বলছেন তো, এই ডেড বডি আপনার কাকার? আমি বললাম, 100 ভাগ ঠিক বলছি, এই লোক আমার কাকা না হয়ে যায় না। এই পর্যন্ত বলে থামল ভজহরি। তারপর বলল, এবার বিশ্বাস হলো তো? নাও, আর সময় নষ্ট না করে চট করে ঢুকে পড়ো দেখি। দাঁড়াও, আগে টর্চ মেরে ভিতরটা দেখে নি, এতদিনের বন্ধ ঘর বলে কথা, সাপখোপ না থাকে। মালতী ঘরে ঢুকবার আগে বলল, হ্যাঁ গো, সত্যি বলছো? পরে ঝামেলা হবে না তো? মাদুলি তো অনেকের থাকে। ভজহরি একথার উত্তর না দিয়ে টর্চ হাতে অন্ধকারে ঘরে ঢুকে পড়ল। ভজহরি কথা মিথ্যে বলছে না। কাকা বেপাত্তা এ খবর শোনবার পর থেকেই সে তককে তককে ছিল। লোকটা মরে টরে গেলে পোয়া 12, দিহিরপুরে গিয়ে বাড়ি জমি পুকুরের দখল নেবে। এ তো জোর করে দখল নয়, নিয়ম মেনে দখল। সাতকুলে ভজহরি ছাড়া পঞ্চানন ঘোষালের আছে কে? সে কাছের সম্পর্ক হোক আর দূরের সম্পর্ক হোক, সম্পত্তি পাবার সেই একমাত্র উপযুক্ত। কিন্তু তার আগে জানতে হবে পঞ্চানন ঘোষালের হয়েছেটা কি। নানা জায়গায় খবর নিতে লাগলো ভজহরি। হঠাৎই খবর এলো, চন্দনপুর রেল স্টেশনের কাছে 10 দিন আগে নাকি এক মাঝবয়সী লোক ট্রেনে কাটা পড়েছে। রেল পুলিশের মর্গে 10 দিন হয়ে গেল সেই মৃতদেহ পড়ে রয়েছে। লোকটা কে বোঝা যাচ্ছে না, কেউ খোঁজেও আসছে না। আর 2 দিন দেখে পুলিশ মৃতদেহ চালান করে দেবে। অ্যাক্সিডেন্টের পর যেসব মৃতদেহর কোনো পরিচয় পাওয়া যায় না, পুলিশ বেওয়ারিশ ডেড বডি হিসেবে চালান করে দেয়। খবরটা শুনেই কেমন যেন খটকা লাগলো ভজহরির। পঞ্চা কাকা নয় তো? গিয়ে একবার দেখলে কেমন হয়? মিলেও তো যেতে পারে। কাউকে কিছু না বলে চন্দনপুর ছুটল ভজহরি। 2 দিন পর ফিরল হাসি মুখে। তারপরেও 1 মাস অপেক্ষা করেছে ভজহরি। পরদিন সকালে দিহিরপুরের সবাই দেখল পঞ্চাননের বাড়ির সদর দরজা হাট করে খোলা। বারান্দায় মাদুর পেতে বসে ভজহরির ছেলেমেয়েরা পরিত্রাহী চিৎকার করে নামতা পড়ছে। ভজহরি গামছা পরে হাতে ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছে। 6 মাস ঝাঁট পড়েনি বলে কথা। এক কোনায় মালতী উনুন ধরাচ্ছে। উনুন থেকে ধোঁয়া বের হচ্ছে গলগল করে। সেই ধোঁয়ার মতোই দ্রুত দিহিরপুরে খবর ছড়িয়ে পড়ল। পঞ্চানন ঘোষালের বাড়িতে এসেছে তার সেই দূর সম্পর্কের ভাইপো গজা না ভজা। শুধু এসেছে নয়, একেবারে গেঁড়ে বসেছে। ব্যাপার কি? সনাতন, বিশু, নন্দঘোষ, রামহরি ভট্টাচার্য ঠিক করল ব্যাপার জানতে বিকেলে পঞ্চাননের বাড়িতে ঢুঁ মারা হবে। ভজহরির কাছে গিয়ে জানতে হবে পঞ্চাননের খবর কি, সে কোথায়। পঞ্চানন যতই নিজের মতো থাকুক না কেন, মেলামেশা কম করুক না কেন, গ্রামেরই তো লোক, তার খোঁজ নেওয়া একটা কর্তব্য। ভজহরিকে গ্রামের লোক যে খুব কিছু চেনে এমন নয়, আবার একেবারে দেখেনি এমনটাও নয়। ছোকরা কালে ভদ্রে কাকার কাছে এসেছে, 2-4 দিন কাটিয়ে গেছে। গ্রামে এদিক সেদিক ঘুরেছে, হাটে বাজারে গেছে, চায়ের দোকানে বসে চা খেয়েছে, নাপিতের কাছে চুল কেটেছে। এইটুকুই যা চেনা জানা। ভজহরির কাজ পর্যন্ত যেতে হলো না। বিকেল হতেই চণ্ডী মণ্ডপ তলায় ভজহরি নিজেই এলো। সেখানে গ্রামের মাতব্বররা অনেকেই ছিল। হাত কচলে কাঁচুমাচু মুখে কাকার দুঃসংবাদ জানালো ভজহরি। চেপে গেল শুধু মাদুলি দেখে চেনবার ব্যাপারটা। 6 মাস আগে বাড়িতে তালা দিয়ে কাকা সোজা চলে গেল আমার ওখানে। আমাকে বললে, ঘরে আর মন টিকছে না। আমি চললুম। আমি বললুম, কোথায় চললে? কাকা বললে, যেদিকে 2 চোখ যায়। আমার ঘরদোর, পুকুর জমি সব তোর নামে লিখে দিয়েছি, নে কাগজটা ধর। আমি বললুম, পাগলামি করো না কাকা, তুমি চলে গেলে আমাদের কে থাকবে? আমি বললাম, আমাদের ঘরদোর, পুকুর জমির দরকার নেই। কাকা বললে, আমাকে বাধা দিস নে, এই জীবন আর আমার ভালো লাগছে না। এখন থেকে আমি পথে পথে ঘুরব, দেশ দেখব, বিদেশ দেখব। আমি বললুম, সে তো ভালো কথা, কদিন ঘুরে বেরিয়ে নাও, তারপর না হয় ফিরবে। কাকা বললে, না রে ভজা, আর ফিরবনি, তুই আমার ঘরদোর বুঝে নিস। এই পর্যন্ত বলে ভজহরি থামল। মাথা নামিয়ে 2 হাতে মুখ ঢেকে রইল খানিকক্ষণ। তারপর জামার খুঁট দিয়ে চোখ মুছে বলল,
কাকা আর ফিরল না। রেল পুলিশ আমাকে ডেকে কাকার ডেড বডি হাতে তুলে দিল। সকলেই আহাউহু করল। শুধু ভুরু কুচকে সনাতন বলল, পুলিশ তোমাকে চিনল কি করে ভজহরি? ভজহরি চকিতে মুখ তুলে সনাতনের দিকে তাকালো, চোখ সরু করে বলল, দুর্ঘটনার পরও কাকাকে যখন পুলিশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে, তখনও কাকার কিছুটা জ্ঞান ছিল। তিনি আমার নাম ঠিকানা বলে দিয়েছেন। সনাতন দা, আপনি যদি কাকার ভাইপো হতেন তাহলে নিশ্চয়ই কাকা আপনার নামও করতেন। এই অপমানের পর আর সনাতনের মাথা নামিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় রইল না। সত্যি প্রশ্নটা বোকার মতো হয়ে গেছে। বাকিরাও সনাতনের দিকে কটমট চোখে তাকালো। নন্দ ঘোষ তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললেন, পঞ্চাননের ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল। মানুষটা ভালো ছিল, শান্তশিষ্ট, কারো সঙ্গে ঝগড়াঝাঁটি ছিল না। ভজহরি এবার সবার দিকে তাকিয়ে বড় করে হাসল, বলল, কাল রাতে দিহিরপুরে এসেছি, নিজের ইচ্ছেতে আসিনি, কাকার শেষ ইচ্ছেতে এসেছি। কাকা আমাকে বাড়ি জমি লিখে দিয়েছে। ভাবলাম যদি না আসি মানুষটার আত্মা শান্তি পাবে না, তাই পরিবার নিয়ে চলে এসেছি। ভট্টাচার্য মশাই গলা খাকারি দিয়ে বললেন, তা ভালোই করেছ। ভজহরি হাসি কমিয়ে বলল, না, ভালো করিনি। আমি এখানে আসতে চাইনি। আপনাদের কৃপায় আমার নিজেরই বাড়ি ঘর জমি জমা একটু আছে, আর আমার লাগবে না। আমি ঠিক করেছি কদিন এখানে থেকে কাকার সম্পত্তি সব দান ধ্যান করে ফিরে যাব। বিশু মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, বাহ, এমন তো আজকাল দেখাই যায় না। নন্দ ঘোষ গদগদ গলায় বললেন, আমরা খুব খুশি হলাম ভজহরি। ভজহরি হাত কচলে মাথা নামিয়ে বলল, আমায় আশীর্বাদ করবেন, আমি যেন জমি বাড়ি তাড়াতাড়ি বিলি বন্টনের ব্যবস্থা করতে পারি, দানের জন্য উপযুক্ত মানুষ পাই। 6 মাস কেটে গেল। পঞ্চানন ঘোষালের দূর সম্পর্কের ভাইপো এখনো কাকার জমি বাড়ি বিলি বন্টনের কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। সম্ভবত উপযুক্ত কাউকে এখনো খুঁজে পায়নি। এর মধ্যেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল। পঞ্চানন ঘোষাল ফিরে এলেন। মরা মানুষ বাড়ি ফিরে আসা ভয়ঙ্কর ঘটনা ছাড়া আর কি? দীর্ঘদিন বাড়ির বাইরে থাকলে চেহারায় ছাপ পড়ে, রোদ জল অনিয়মের ছাপ। মুখে দাড়ি গোঁফের জঙ্গল হয়ে যায়, চুলে জট পেকে যায়, বয়সের তুলনায় বয়স্ক দেখায়। পঞ্চানন ঘোষালের সেসব কিছুই হয়নি, বরং পাম্পসুর মতো তার চেহারাতেও এক ধরনের চকচকে ভাব এসেছে। দাড়ি গোঁফের বালাই নেই, চুলে যে কটা পাক ছিল তাও উধাও। গটমটিয়ে হাঁটার মধ্যেও বয়স কমে যাওয়ার ভাব। পঞ্চানন বাড়ি ছেড়েছিলেন 43 বছর বয়সে, সেই হিসেবে এখন তার বয়স হওয়ার কথা 44। অথচ মানুষটাকে দেখলে সেরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে বয়স 40ও হয়নি। বাস থেকে নেমে কোনো দিকে তাকালেন না পঞ্চানন ঘোষাল। ছাতাটা খুলে মাথায় দিলেন, তারপর স্বাভাবিক ভঙ্গিতে গ্রামে ঢোকবার পথ ধরলেন, যেন গতকালও এই পথে হেঁটেছেন। কাকাকে দেখে প্রথমটায় ঘাবড়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল ভজহরি। এক গাল হেসে ঢিপ করে প্রণাম করল, গদগদ গলায় বলল, কেমন আছেন? ভাবটা এমন যেন কাকার আজকালকের মধ্যেই ফেরবার কথা ছিল। পঞ্চানন ঘোষাল ফুল পাতা আঁকা টিনের সুটকেস মেঝেতে নামিয়ে বলল, কেমন দেখছিস? ততক্ষণে ভজহরির বউ মুখ শুকিয়ে মাথায় ঘোমটা দিয়ে এসে দাঁড়িয়েছে। পঞ্চানন হাতের হাঁড়িটা এগিয়ে দিয়ে বললেন, নাও ধরো, কটা জ্যান্ত শিঙ্গি মাছ আছে, জিরে হলুদ বাটা দিয়ে রান্না করো দেখি, বহুদিন বাড়ির রান্না খাওয়া হয়নি। মরা কাকাকে দেখে ভজহরির স্বাভাবিক থাকবার কারণ আছে। সে মোটামুটি ধরেই রেখেছিল পঞ্চা কাকা যে কোনো দিন ফিরে আসতে পারে। বউকে এতদিন যাই বলুক, শুধু মাদুলি দেখে মানুষ চেনা যায় না, তাও আবার তেমন ভালো করে দেখেনি। রেল পুলিশ যে ঘরে ডেড বডি রেখেছিল সেই ঘরে টিমটিমে একটা হলুদ বাল্ব জ্বলছিল মাত্র, বাকিটা অন্ধকার। ওই অন্ধকারে এক মুহূর্তে দেখেই মানুষ চেনা যায়? কখনো যায় না। তবু চিনেছিল ভজহরি। চিনেছিল না বলে ঝুঁকি নিয়েছিল বলা ভালো। ঝুঁকি তো নিতেই হবে, লেগে গেলে কাকার বাড়ি জমি পুকুর বাগান
সবই তার হয়ে যাবে, না লাগলে লোকসান নেই। আবার বাক্স প্যাঁটরা বউ বাচ্চা নিয়ে নিজের বাড়ি ফিরে যাবে। এখন দেখা যাচ্ছে ঝুঁকি ফেল করছে। ওই মৃতদেহ পঞ্চানন ঘোষালের ছিল না, কাকা বাড়ি ফিরে এসেছে, এটাই হাসি মুখে মেনে নিতে হবে। মালতী রাগে দুঃখে ভেঙে পড়ল। সে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ভজহরিকে এই মারে তো সেই মারে। তখনই বলেছিলাম, ভুল করনি তো? হ্যাঁ গো, ওই মরা মানুষটাই তোমার কাকা ছিল তো? বড় মুখ করে বললে আমার ভুল হবে না, কাকাকে আমি ঠিক চিনেছি। হাতে অতগুলো মাদুলি, এখন কি হবে? বলতে বলতে মালতী কেঁদে ফেলল। ভজহরি ঠান্ডা গলায় বলল, মাথা ঠান্ডা করো মালতী, যা হবার হয়ে গেছে, এখন ম্যানেজ করতে হবে। তুমি পঞ্চা কাকাকে যত্ন আত্তি করো, ভালো মন্দ রান্না করে খাওয়াও। ম্যানেজ কিছু করতে হলো না। পঞ্চানন ঘোষাল বাড়িতে ভাইপোকে দেখে খুশিই হলেন। বললেন, এখানে এসে ভালোই করেছিস ভজা, বাড়িটা বেদখল হয়ে যেত, তাছাড়া ধুলো ময়লাও জমত, তোরা থাকায় সাফ সূত্র হলো। ভজহরি কাকার কথায় যেমন নিশ্চিন্ত হলো, খুশিও হলো। প্রথমটায় ভেবেছিল কাকা তাকে বাড়িতে দেখে বিরাট গোলমাল করবে, গ্রামের লোকজনকে ডাকবে, পুলিশও ডাকতে পারে। ভজহরি আবার ঢিপ করে প্রণাম করল। পঞ্চানন ঘোষাল বললেন, এত ঘন ঘন প্রণাম ঠুকিস কেন? ভজহরি মাথা চুলকে বলল, তোমাকে ফিরে পেয়ে খুব আনন্দ হচ্ছে। কাকা, রাগ না করলে একটা কথা বলবো। পঞ্চানন বললেন, আরে রাগের কি আছে, বলে ফেল। গ্রামের মানুষকে একটা মিথ্যে কথা বলেছি 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 পঞ্চানন হেসে বললেন, বলেছিস আমি মরে গিয়েছি, তাই তো? ভজহরি চোখ কপালে তুলে বলল, ওমা, তুমি জানলে কি করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে পঞ্চানন বললেন, ঠিকই করেছিস, নইলে জ্বালাতন করে মারত। কোথায় আছি, কি করছি, কবে ফিরব, হাজার প্রশ্ন করে তোকে জেরবার করে মারত। তার থেকে মরে গিয়েছি বলে একেবারে ল্যাঠা চুকিয়ে দেওয়া ভালো। ও তুই চিন্তা করিস না ভজা, আমি দিহিরপুরের মানুষজনদের মোটে পাত্তা দিই নে। ওদের বলে দেবো আমি তোকে বলেছিলাম আমার মরে যাওয়ার গপ্প গ্রামে ছড়াতে। কৌতূহল আর প্রশ্নের হাত থেকে বাঁচতে অন্য কোনো উপায় ছিল না। তারপরেও যদি গ্রামের লোক তোর নামে কিছু বলতে চায়, খাবে দাবড়ানি। আমি বাঁচি না মরি ওদের কি, এসব সামান্য বিষয় নিয়ে তুই মোটে ভাবিস না। ভজহরির ইচ্ছে করল কাকার পায়ের উপর টান টান হয়ে শুয়ে পড়ে মাথা ঠোকে। এত মিথ্যে বলবার পরও মানুষটা তার উপর রাগ করছে না। নিরুদ্দেশের 11 মাসে পঞ্চা কাকা একেবারে বদলে গেছে। আগে খুব রাগী ছিল, রকচটাও, দুমদাম রেগে যেত। এখন একেবারে অন্যরকম মানুষ হয়ে গেছে। অন্যরকম মানুষ না হলে কেউ বাঁচা মরাকে সামান্য বিষয় বলে? ভজহরি তার পঞ্চা কাকার চরম অন্যরকম পরিচয় পেল সেদিন রাতেই। ভজহরি কল্পনাও করতে পারেনি। গভীর রাত, দিহিরপুর নিঝুম, বাড়ির সবাই শুয়ে পড়েছে, ভজহরিও। শোবার আগে বউয়ের সঙ্গে কথা বলে নিয়েছে, কালই তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে। এমন সময় শোবার ঘরে দরজায় খুটখুট আওয়াজ করে পঞ্চানন ভাইপোকে ডাকলেন। ঘুম ভাঙা চোখে ঘরের বাইরে এসে ভজহরি দেখল ধুতি ফতুয়া চকচকে পামশু পরে কাকা দাঁড়িয়ে আছে, হাতে ফুল কাটা টিনের সুটকেস, হাতে সেই হাঁড়ি। হ্যারিকেনের কমানো আলোয় মানুষটাকে ছায়ার মতো লাগছে। আমি চললুম রে ভজা। ভজহরির চোখ কপালে তুলে বলল, সে কি, কোথায় কোথায় চললে এত রাতে? পঞ্চানন ঘোষাল মৃদু হেসে বললেন, আমি তো এখানে থাকতে আসিনি, বাড়ি জমি পুকুর নিয়ে চিন্তায় ছিলাম, তাই দেখে গেলাম। তুই বেশ ভালোই রেখেছিস, তোরা এখানে থাক। ভজহরি যে কি বলবে কি করবে বুঝতে পারল না। খুশিতে চিৎকার করে উঠতে ইচ্ছে করল। নিজেকে সামলে কাতর গলায় বলল, আজ নয়, কাল বরং যেও কাকা, চলে গেছো শুনলে মালতী রাগারাগি করবে। পঞ্চানন ফিসফিস করে বললেন, সেই কারণেই তো চুপি চুপি পালাচ্ছি, বাড়ির মায়া বাড়াতে চাইছি না, আমাকে আটকাস না। এত রাতে তুমি যাবে কি করে? পঞ্চানন ঘোষাল বললেন, রাতে গেলেই তো ভালো, আমি যে এসেছিলাম দিহিরপুরের কেউ জানতে পারল না, তোকেও আর প্রশ্নে প্রশ্নে পাগল হতে হবে না।
বড় রাস্তা পর্যন্ত হেঁটে চলে যাব দিব্যি। হাত দেখিয়ে একটা লরি থামিয়ে টক করে উঠে পড়ব। আমাকে স্টেশনে নামিয়ে দেবে। তারপর ফার্স্ট ট্রেন ধরে পগার পার। এমন কত করেছি। ভজহরি বলল, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? পঞ্চানন ঘোষাল ফিক করে হেসে বললেন, মজা। ঝামেলা না হলে মজা কি করে হবে? দেখ না, এবার হাঁড়িতে নিজের পুকুরের জ্যান্ত মাছ নিয়ে যাচ্ছি। হাতে হাঁড়ি নিয়ে ঘুরে বেড়ানো কি কম ঝামেলা? যেখানে যাব রান্না করে খাবো। নে, আর দেরি করব না। বাগান পেরিয়ে আমাকে বেড়ার গেট পর্যন্ত এগিয়ে দে। হ্যারিকেনটার সঙ্গে নে, অন্ধকারে সাপখোপ থাকতে পারে। ভজহরির এত আনন্দ হলো যে দুহাত তুলে লাফাতে ইচ্ছে করল। তরি ডুবতে ডুবতে বেঁচে গেছে, এ ভাবা যায় না। হাতের মুঠোয় এসে জমি, বাড়ি, পুকুর, বাগান সব ফসকে যাচ্ছিল। সব ফিরে এলো। এর পরেও না লাফিয়ে থাকা যায়? কিন্তু সত্যি সত্যি তো লাফানো যায় না। ভজহরি বানিয়ে বানিয়ে ধরা গলায় বলল, কাকা, আবার কবে আসবে? পঞ্চানন ঘোষাল বেড়ার গেট খুলে বললেন, খুব তাড়াতাড়ি নয়। বাড়িঘরের খেয়াল রাখবি, পুকুরের মাছ, বাগানের ফল, জমির ফসল বেচবি। তুই সুখে থাকলেই আমি খুশি হব। আনন্দে ভজহরির চোখে জল এসে যাওয়ার জোগাড় হলো। পঞ্চানন বললেন, আর একটা কথা শোন, এদিকে আয়। কয়েক পা এগিয়ে গেল ভজহরি। পঞ্চানন ঘোষাল বেড়ার দরজার ওপারে বললেন, হ্যারিকেনটা একটু ওপরে তোল। ভজহরি চিমনি কালো হয়ে যাওয়া হ্যারিকেন ওপরে তুলল। পঞ্চানন ঘোষাল একটু ঝুঁকে গাঢ় স্বরে বললেন, এবার আমার মুখটা ভালো করে দেখে রাখ ভজা। রেলে কাটা পড়লে মুখটা কিরকম হয় দেখে রাখ, তাহলে আর মাদুলি দেখে আমাকে চিনতে হবে না, তোর ভুলও হবে না। দেখ, এই রকম হয়। ভজহরির শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। বিস্ফারিত চোখে জ্ঞান হারানোর আগে হালকাভাবে হ্যারিকেনের চিমনি ভাঙার আওয়াজ পেল ভজহরি। পরদিন সকালেই বউ, বাচ্চা, বাক্স প্যাঁটরা নিয়ে দিহিরপুর ছাড়ল ভজহরি। মালতী আপত্তি করেছিল, আরে উনি তো তোমাকে থাকতেই বলে গেলেন, তাহলে কেন চলে যাচ্ছ? তুমি তো আচ্ছা মানুষ, যখন আসতে বলেনি তখন জোর করে এলে, যখন থাকতে বলল ছুটে পালাচ্ছ। ভজহরি ধমক দিয়ে বলল, আহ, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো। অন্যের বাড়ি জমিতে আমি থাকবো কেন? চলো চলো, তাড়াতাড়ি পা চালাও।